জয় একটা সিগারেটের আশায় আমার ঘরে ঢুকেছে। তার প্যাকেট শেষ হয়ে গেছে বলেই দোকান যাওয়ার থেকে মামার ঝেড়ে একটা খাওয়া অনেক সহজ। কিন্তু ঘরে ঢুকে আমাকে বিছানায় শুয়ে থাকতে দেখে সেখানে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে চুপচাপ দাঁড়িয়ে গেল। তবে ওর চোখের সামনে এভাবে শুয়ে থাকতে আমি কিন্তু কোনো রকম বিব্রত বোধ করলাম না। আমি আগের মতোই বিছানায় মটকা মেরে পড়ে থাকলাম। আমার রূপের প্রতি সম্পূর্ণ উদাসীনতা লক্ষ্য করে জয়ের মন থেকে যা কিছু সংকট ছিল সব নিমিষের মধ্যে উধাও হয়ে গেল। সে এগিয়ে এসে বিছানার ধারে দাঁড়ালো আর ঝুঁকে পড়ে আমার কোমরে আঙুল দিয়ে একটা খোঁচা মেরে প্রশ্ন করলো, কটা বাজে খেয়াল আছে? আর কতক্ষণ শুয়ে থাকবে? স্পর্শ করতে আমার যেন বিদ্যুৎ খেলে গেল। আমার ভারী শরীরটা কেঁপে উঠল। অজান্তেই মুখ দিয়ে চাপা স্বর বের হয়ে এলো আর আমার শিরশির করে উঠল। আমি পাশ না ফিরেই কোনো মতে অস্ফুটে উত্তর দিলাম, এখন আমার বিছানা ছাড়তে ইচ্ছে করছে না। জয়ের সতর্ক দৃষ্টিতে সব কিছু ধরা পড়ল। সে লক্ষ্য করলো যে খোঁচা মারতে আমি গুঙিয়ে উঠলাম আর সাথে সাথে আমার গোটা শরীরটাও কেঁপে উঠল। সে বুঝে গেল আজ সাত সকালেই কাজটা সেরে নেওয়া যাবে। আমার অগোছালো প্রদর্শনী দেখে সে নিজেও খুবই উত্তেজিত হয়ে পড়েছে, কিন্তু উত্তেজনার বশে সে কোনো ভুল পদক্ষেপ ফেলতে রাজি নয়। আমাকে করার এত ভালো সুযোগ সে যে আর চট করে পাবে না সেটা বেশ বুঝতে পারল। বাড়িতে কেউ নেই। ওর মামা মানে আমার স্বামী তো সেই কোন ভোরেই অফিসে চলে গেছে। একতলায় আমার বৃদ্ধ শ্বশুর ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছে। এখন সে দুনিয়ার সমস্ত খবর সংগ্রহ করতে ব্যস্ত। বিকেলে পাড়ার মোড়ে শম্ভুর চায়ের দোকানে বুড়োদের আড্ডায় এই বস্তা পচা খবরগুলো নিয়েই যত রাজ্যের গুলতানি বসবে। অতএব এখন সহজে টিভি ছেড়ে উঠবে না। আর এদিকে রান্নার মাসিও আজ আসেনি। কাজের ঝিটার আসতেও এখনো ঢের দেরি আছে। তাইও মনে মনে ভাবলো অতএব এই সুযোগ এখন শুধু আমাকে খেলিয়ে আরো উত্তেজিত করে দিয়ে একেবারে চরম শিখরে তুলতে হবে, তাহলেই নিজে থেকে তার হাতে ধরা দেব। তাই ফালতু তাড়াহুড়া করে এমন সুবর্ণ সুযোগ সে নষ্ট করতে চায় না। কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে হলে জয়কে প্রথমে নিজের মনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হবে। উত্তেজনার বশে তার বুকটা বড্ড বেশি ধুকপুক করছে। কোনো ধরনের কোনো ঝুঁকি নিতে চাইল না, তা না হলে তীরে ভেড়ানোর আগেই তরি ডুবে যেতে পারে। আমি সবসময় জয়ের জন্য দুটো সিগারেট ওর মামার প্যাকেট থেকে ঝেড়ে লুকিয়ে রাখি। দরকার পড়লে সে এসে চেয়ে খায়, আজও তাই চাইল। আমার কোমরে আরও একটা খোঁচা মেরে বলল, ও মামি, একটা সিগারেট দাও না। আর এতেই আমার দ্বিতীয়বার শিহরণ খেলে গেল। আমি আবার গুঙিয়ে উঠলাম। মনে মনে ভাবলাম ভাগ্নেটি বুঝি খোঁচা মেরে মেরেই আমার প্রাণ বের করে দেবে। মনের জ্বালায় আমার এদিকে শোচনীয় অবস্থা, অথচ বোকাটা কিচ্ছুটি টের পাচ্ছে না। আমি পাশ না ফিরেই গলায় একটা বিরক্তি এনে উত্তর দিলাম, আমার কাছে নেই, তুমি দোকান থেকে কিনে এনো। আমি রেগে যাচ্ছি দেখে জয় প্রমোদ গুনল। ও ভাবলো হাতের মুঠোয় এসেও শিকার না ফসকে যায়। সে আর দেরি করলো না, তাড়াতাড়ি বিছানার উপর বসে সাহসে ভর দিয়ে আমার পিঠে তার ডান হাতটা রাখলো। আমার পিঠটা খুবই চিকন আর মোলায়েম। অতি সাবধানে আলতো করে পিঠে 5-6 বার হাত বোলালো। মুহূর্তের মধ্যে আমি গলে ক্ষীর হয়ে গেলাম। জয় বুঝতে পারলো যে সে বেকার উদ্বিগ্ন হচ্ছে। জয় আর থামলো না, ওর ডান হাতটা আমার সারা পিঠে ঘোরাফেরা করতে লাগলো। জয় কায়দা জানে, হাতের তালু দিয়ে খুব আলতো করে পিঠেতে চাপও দিচ্ছে। আমারও অসম্ভব ভালো লাগছে। আমি আরামে চোখ বুজে ফেললাম। আমার প্রতি যে জয়ের দৃষ্টিকোণ সম্পূর্ণ বদলে গেছে সেটা আমি ভালো করেই টের পাচ্ছি। আমি এটাও জানি যে যদি এই মুহূর্তে তাকে না আটকাই তবে সর্বনাশ হয়ে যাবে। বেশ বুঝতে পারছি যা ঘটতে চলেছে সেটা একেবারেই ঠিক নয়, কিন্তু আমি কোনো কিছুরই পরোয়া করি না। বৈধ অবৈধের জটিল জালে আমি নিজেকে জড়াতে রাজি নই। আমি শুধু জীবনের সেই সেরা সুখটুকু পেতে চাই যা থেকে আমার স্বামী আমাকে বঞ্চিত রেখেছে।
পবন যদি সেই সুখ আমাকে না দিতে পারে তাহলে তার ভাগ্নের কাছ থেকে সেটা পেতে আমার কোনো লজ্জা নেই। তাই জয়কে আমি বাধা দেওয়ার কোনো চেষ্টাই করলাম না। কোনো ভয় ডর নেই। আমার অসীম সাহস জয়কেও উদ্বুদ্ধ করলো। সে নির্ভয়ে আমার দিকে হাত বাড়ালো আর ময়দা ডলা শুরু করলো। আমি এক ফোঁটাও বাধা দিলাম না। তবে সে তাড়াহুড়ো করলো না, আস্তে ধীরে পুরোদমে হাতের কাজ আরম্ভ করলো। জয় কাজ করা শুরু করতেই আমি তীব্র স্বরে আওয়াজ করে আমার আনন্দটা উদারভাবে মুক্ত কণ্ঠে প্রকাশ করলাম। ভাগ্যক্রমে বাড়িতে জয়ের বৃদ্ধ দাদু ছাড়া আর কেউ নেই। সে আবার কানে একটু কম শোনে আর সে একতলায় টিভি দেখতে ব্যস্ত আছে। নয়তো নিশ্চিত যে আমি যেভাবে গলা ফাটিয়ে আওয়াজ করেছি তাতে করে আমরা নিঃসন্দেহে ধরা পড়ে যেতাম। যাক, সে কথা জয় বুঝে গেল যে আমি চরম উত্তেজিত হয়ে পড়েছি। সেই সংখ্যের পালা এসে হাজির হয়েছে। আর বেশি দেরি করলে গোটা নাটকটাই ঝুলে যাবে। জয় আরেক মুহূর্তও নষ্ট না করে শুরু করে দিল আসল খেলা। কিভাবে খেলতে হয় সেটা তার ভালো মতোই জানা আছে। সে কোনো রকম তাড়াহুড়োর মধ্যে গেল না, ধীরে সুস্থে আরাম করে মন্থর গতিতে মেশিন চালাতে লাগলো। সাথে সাথে আমার তাপমাত্রা আরো বাড়িয়ে দিল আর আমাকে সুখ সাগরে ভাসিয়ে নিয়ে গেল। ঘন্টাখানেক পর জয় উঠে চলে যাচ্ছিল, কিন্তু তার সিগারেট টানার ইচ্ছেটা আবার মাথা চাড়া দিয়ে উঠল। সে আমাকে ডাকলো, মামি শুনছো, একটা সিগারেট দাও না। আমি এবারেও পাশটা ফিরে উত্তর দিলাম, টেবিলের দেরাজে তোমার মামা প্যাকেট ফেলে গেছে, জটা লাগে বের করে নাও। ভাগ্নে সিগারেট নিয়ে বিদায় নেওয়ার পরেও আমি বিছানা ছেড়ে উঠলাম না। অনেকদিন বাদে খেলা করে আমার শরীরে আলস্য এসে পড়েছে। আমার বিছানা ছেড়ে উঠতে একেবারেই ইচ্ছা করছিল না। প্রায় 8 ঘন্টা আমি চোখ বুজে ওইভাবেই খাটে পড়ে রইলাম। 8 ঘন্টা মটকা মেরে পড়ে থেকে আমি দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 10টা বেজে গেছে। আজ রান্নার মাসিটা কয়দিন ছুটিতে আছে। খাবারের ব্যবস্থা আমাকেই করতে হবে, কিন্তু হাত পুড়িয়ে রান্না করতে আমার মন চাইল না। স্থির করলাম আজ দোকান থেকে খাবার কিনে আনবো। আমি নিজেই যাব, জয়কে আনতে পাঠাবো না। কেউ সঙ্গে থাকলে পাড়ার ছেলেগুলোর সাথে গল্প করতে অসুবিধে হয়। বাইরে বেরোলে কারো না কারোর সাথে ঠিক দেখা হয়ে যাবে। পাড়ার ছেলেগুলো ভয়ানক ফাজিল আর দুষ্টু, আমাকে নিয়ে খুব ইয়ার্কি মারে আর ডবল মিনিং কথা বলে আমাকে খ্যাপায়। ইয়ার্কি মারতে মারতে গায়ে হাত দেয়। আমি ওদের দুষ্টুমিগুলো ভীষণ উপভোগ করি। আমিও ছেলেগুলোর সাথে তাল মিলিয়ে ন্যাকামি করি। আর যদি একটু মজাই না করতে পারা যায় তাহলে আর বাইরে বেরিয়ে লাভ কি?